ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মেয়ে, আর ইউ ম্যাড? আপনি আমার গালে চুমু খেলেন, তাও আবার চোখ বাঁধা অবস্থায়। জানেন আমি কে? আপনাকে কি করতে পারি এখন এই মুহূর্তে? ছেলেটির দিকে তাকিয়ে মেয়েটি হতভম্ব হয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখ খুলে দেখতে পেল তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখে তার এক সমুদ্র রাগের আভা দেখা যাচ্ছে। কানগুলো রাগে লাল বর্ণ ধারণ করেছে। লোকটির রাগ দেখে মেয়েটি এবার ভয় লাগলো মনে মনে, কিন্তু সেটা নিজের ভেতর রেখে জোরপূর্বক হাসি টেনে বলল, আসলে আমি সরি। হোয়াট? সামান্য সরি বললেই আপনি যদি মনে করে থাকেন আমি ক্ষমা করে দিব, তাহলে ভুল ধারণা আপনার। এই রিহান চৌধুরী তেমন লোক না আপনি যেমন মনে করেছেন। আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি। আই নো। এখন মন গড়া কাহিনী বলবেন আর আমি আপনার কাহিনী শুনে গলে যাব, বাট সেটা তো হতে দিতে পারি না। কি করা যায়? ইয়োরস নেম? অধরা বিনতে সাবা। সো মিস অধরা, আপনাকে আমি কি করতে পারি তার বদলে বলবেন? তো কি করবেন? কি করতে পারি, কি করতে পারি? অধরার কাছে আস্তে আস্তে। অধরা তো ভয়ে কুঁকড়ে যাওয়ার অবস্থা। হায় আল্লাহ, ছেলেটা আমার এত কাছে আসছে কেন? চোখ বন্ধ করে বলল অধরা। রিহান এবার অধরার একবারে কাছে গিয়ে নিজের গালের সাথে অধরার গালটা আলতো করে ছুঁয়ে দিল দৌড়। এদিকে অধরা রিহানের এমন কাণ্ডে বিস্মিত হয়ে রইল। এটা কি ছিল? কিছু না তো কিছু ছিল এটা। এসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো মেলে দেখলো তার সামনে কেউই নেই। অধরা তো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে লোকটিকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতে না রাখতেই কতগুলো মেয়ে অধরাকে ডাক দিল। মেয়েগুলো ডাক অনুসরণ করে অধরা তাদের সামনে গেল। অধরাকে দেখে মেয়েগুলো নানা রকমের কথা বলতে থাকে। মেয়েদের ড্রেস দেখে তো অধরা মনে মনে বলতে থাকে। ছি, এগুলো কি পড়ছে? পাশে থাকা একটি মেয়ে বলে উঠল, হাই, আমি লুপা। তোমার নাম কি? জি, অধরা বিনতে সাবা। পাশে আরেকটি মেয়ে বলে উঠল, তা নতুন? কোন ইয়ারে আসো? আসলে অনার্স প্রথম বর্ষে। তার পাশে থাকা একটি মেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তাহলে আমাদের ছোট তুমি, তোমার থেকে 1 বছরের সিনিয়র আমরা, বুঝেছো আশা করি। জি আপু, এবার যাই আমি। দাঁড়াও, তুমি তো দেখি সিনিয়রদের সম্মান করতে জানো না দেখছি। সরি আপু। ওকে ওকে, কাজের কথায় আসে। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এই ক্যাম্পাসের সামনে গেট দিয়ে যেই ছেলে আগে প্রবেশ করবে তার গালে তোমাকে প্রথম কিস করতে হবে। এটা শুনে তো অধরা বাকরুদ্ধ হয়ে রইল। কি বলে এই মেয়ে? অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আপু এটা কি বললেন? এটা তো ঠিক না। অন্য কাজ দেন প্লিজ আপু। না, এটা করতেই হবে তোমাকে, নয়তো ক্যাম্পাস থেকে বের করে দিব। আমাকে তো চিনো না, আমি হলাম ঈশিতা খান, আরিয়ান খান ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র বোন আমি। সো বুঝতেই পারছো কি কি করতে পারি তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের সাথে। ঈশিতার কথাগুলো যেন অধরার কানে বিষের মতো বাজছে, কিন্তু কিছুই করার নেই তার। তাকে যে উঁচু গলায় কথা বলা বারণ, তাই কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশিতা বলে উঠল, এই লুপা, ওনা দিয়ে ওর চোখ বেঁধে দে। রূপা এসে চোখ দুটো বেঁধে দেয়। অধরাকে ধরে গেটের কিছু দূর দাঁড় করিয়ে দেয়। তারপর অধরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। তখন একটি ছেলে ঢুকে। তারপর তো জানেনি। এবার গল্পে আসা যাক। অধরা হলো আমাদের গল্পের নায়িকা। পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই। ছোটবেলায় বাবা মা মারা যায়। একমাত্র আপন বলেছিলেন তার মা কিছুদিন আগে মাতাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেয়। অধরার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টাকার অভাবে মাকে ভালো চিকিৎসা করাতে পারেননি। গরিব ঘরের মেয়ে অধরা। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে চলে আসে ঢাকা শহরে। মা মানুষের বাসায় কাজ করে অধরার লেখাপড়ার খরচ বহন করেছিলেন। কিন্তু যখন অধরা আস্তে আস্তে বড় হয়, তখন মাকে সেসব কাজ থেকে বিরত রাখে। কয়েকটা টিউশনি করে সংসার চালায়। তারপর এই পরিণতি। রিহান হলেন আমাদের গল্পের নায়ক। রিফাত চৌধুরীর একমাত্র সন্তান। লম্বা 6 ফুটের কাছাকাছি। দেখতে যেমন সুদর্শন তেমন তার বডি ফিগার। ফর্সা কালো খুচা খুচা দাড়ি।
ঠোঁটগুলো গোলাপি রং ধারণ করা। ক্যাম্পাসের সব মেয়েদের ক্রাশ। পরিবার বলতে বাবা আর ছোট বোন নিয়েই তার পরিবার। মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছেন। বাবাই তাকে তার আর বোনকে মানুষ করেছেন। ক্লাসের ভেতর বসে আছে অধরা আর ভাবছে আজ ঘটে যাওয়া কাহিনী। এই দুনিয়ায় গরিবদের মানুষ তুচ্ছ ভাবে। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিছুই নাই। বিশাল এই পৃথিবীতে বড্ড বেমানান লাগে নিজেকে। তার ভাবনার ছেদ পড়ে একটি মেয়ের কণ্ঠে। মেয়েটি তাকে হাই জানিয়ে পাশে বসতে বসতে বলল, আমি রেহানা, তোমার নাম কি? আমি অধরা। খুব সুন্দর নাম তো। তা আমাদের ক্লাসে নতুন মনে হচ্ছে। আজই জয়েন করেছি। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি বলল। অধরা মেয়েটির কথা শুনে অবাক চোখে তাকালো। তাকানোরই কথা, মেয়েটিকে দেখে তো বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। ধবধবে ফর্সা গায়ের রং, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কেমন যেন কুকড়ানো কোমর অব্দি। এই মেয়ে এসে বলছে বন্ধু হতে। ভার্সিটিতে আসার পর কোনো মেয়ের এই অধরার সাথে কথা বলেনি। সবাই তাকে মিডল ক্লাসের মেয়ে হিসেবে গণ্য করে। আর এই মেয়ে নিজ থেকে এসে বলল, ভাবার বিষয়। অধরার ভাবনা ভাঙে রেহানার হাতের তুড়িতে। হ্যালো মিস অধরা, ইউ আর ওকে? তাহলে আমরা বন্ধু তো? আচ্ছা ঠিক আছে। রেহানা আর অধরা অনেকক্ষণ যাবৎ গল্প করছে ভার্সিটির পাশে একটা বটগাছের নিচে বসে। এতক্ষণ গল্প করে বুঝতে পারলো মেয়েটা বেশ মিশুক স্বভাবের, সহজেই কাউকে আপন করে নিতে জানে। তখন দূর থেকে লক্ষ্য করলো ভার্সিটির গেট দিয়ে কতগুলো ছেলে আগমন করছে। তাদের মধ্যে একজনকে দেখে তো অধরা প্রাণ যায় যায় অবস্থা। কি করবে এখন? কিছু না ভেবেই রেহানার পেছনে গিয়ে পালালো। ছেলেটি আর কেউ না, রিহান। কলেজের কয়েকটা মেয়ে একের পর এক সিরিয়াল লাগাচ্ছে তাকে দেখার জন্য। ব্রাউন রঙের জ্যাকেট, নিচে কালো টি শার্ট, চুলগুলো স্পাইক করা, যা দারুণ লাগছে। মেয়েরা একের পর এক লাইন লাগাচ্ছে। রিহান সবাইকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকালো। যেখানে রেহানা দাঁড়িয়ে ছিল সেখানে একটা ছোট করে স্মাইল দিল রেহানাও, কিন্তু পেছনে অন্যজনকে দেখে থমকে যায়। তারপর আবার কি মনে করে সামনের দিকে হাঁটা ধরে। অধরা ভেবেছিল কিছু একটা বলবে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে থাকে, কিন্তু তার ভাবনা মিথ্যা করে ছেলেটি চলে গেল। চোখ খুলে পেছনের দিকে তাকিয়ে রইল। রিহানের চলে যাওয়া দেখছে। হঠাৎ চোখ গেল মাথার উপরে। সেখানে রিহান একটা আঙ্গুল দুলাতে দুলাতে যাচ্ছে। অধরা এবার ভয় করতে লাগলো। হয়তো এটা তার কোনো ইঙ্গিত হতে পারে। ক্লাসে রেহানা আর অধরা পাশাপাশি বসেছে। রেহানা ক্লাসে বেশ মনোযোগ দিয়ে আছে। স্যার জীববিজ্ঞান নিয়ে চর্চা করছে, কিন্তু অধরা পড়ে আছে তার সকালে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে। বেচারি বেশ ভয়ে আছে। অধরার এমন ভাবনার মাঝে ডুবে থাকা রেহানার পছন্দ না। তাই রেহানা অধরাকে ডাকতে লাগলো। অধরা, এই অধরা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস? স্যার তো কেলাবে তোকে। আরে সে কিছু না, আসলে মাথাটা একটু ধরেছে এই আর কি। হোয়াট? কি বলছিস তুই? তাহলে চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নাম শুনে তো অধরা মুখটা মলিন করে ফেলে, কারণ তার হাতে এখন টাকা নেই। যা টাকা ছিল সব বাসা ভাড়া দিয়ে দিয়েছে। 3টা টিউশনি করে আর কি টাকা পাবে? পাশের বাসার ভাবি আছে বলেই আজ অধরা টিউশনির টাকায় নিজের খরচ এবং পড়ালেখার খরচ চালাতে পারেন। ভাবিটা বড্ড ভালো, যখন যা চায় তাই পায়। অধরা জোরপূর্বক হাসি টেনে বলল, পাগল হয়েছেন আপনি? অধরার মুখে শব্দটা শুনে রেহানার ভীষণ রাগ হতে লাগলো। এই মেয়ে, তুই আমাকে আপনি করে বললি কেন? বন্ধুত্বের মাঝে কখনো আপনি করে বলাটা কোন উপন্যাস কিংবা ডিকশনারিতে পেলি বলতো? আসলে আপনি অনেক বড় লোক, বড় মনের মানুষ। আমার সাথে যে ফ্রেন্ডশিপ করেছেন সেটাই হয়তো ভাগ্য, কারণ আপনি কোথায় আর আমি কোথায়। অধরা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে একটা কথা বলি, আমাদের মাথায় সবগুলো চুল কিন্তু এক সমান হয় না, কিন্তু তবুও সব চুল একসাথে থাকে। সো ধনী গরিব এসব বাদ। দিন শেষে তোরা যেমন মানুষ, আমরাও তেমনই। সবচেয়ে বড় কথা হলো আমাদের বাবা আমাদের কখনো সেই শিক্ষা দেয়নি। রেহানা এগুলো কি বলল? এসব কিছুই মাথায় গেল না অধরার। তবে শেষের কথাটা বেশ বুঝলো। তাদের বাবা তাদের এমন শিক্ষা দেয়নি। নিজের অজান্তেই তাকে সেলুট জানাতে ইচ্ছে করছে অধরার। কত বড় মনের মানুষ হতে পারে রেহানার বাবা। এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ হলো। পড়ায় আর মনোযোগ বসাতে পারলো না। ভার্সিটি শেষে বাসা যাওয়ার উদ্দেশ্যে বের হতে যায়। তখনই রেহানা পেছন থেকে ডাক মারে। অধরা, এই অধরা, দাঁড়া 1 মিনিট। অধরা দাঁড়িয়ে রইল। তারপর রেহানা দৌড়ে আসলো। এসেই বলল, তোর নোট আমার কাছে নিয়ে গেলাম, কাল দিয়ে দেব। আসলে কিছু ইম্পর্টেন্ট লেখা আমি তুলি নাই, কিছু মনে করিস না, কাল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। বাড়িতে যাচ্ছিস? হুম। তাহলে চল, তোকে ড্রাইভ করে আমি বাসায় যাব। না রে দোস্ত, আমি হেঁটেই যেতে পারবো। তুই বরং যা, আমার লেট হবে একটু।
কি বললি? হেঁটে যাবে এত দূর? পাগল হলি নাকি? এত দূর হেঁটে যাওয়া কি সম্ভব? দোস্ত, আমার একটা টিউশনি আছে, এখন তুই যা। আমি পারবো, আমার অভ্যেস আছে। অনেক রিকোয়েস্টের পর রেহানা বাধ্য হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। অথরা একা একা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা ছেলে বাইক নিয়ে এগিয়ে আসছে অধরার দিকে। অধরা ভেস বুঝতে পারছে। এই ছেলেটি সেই ছেলেটি, কিন্তু কি যেন নাম? ও হ্যাঁ, রিহান চৌধুরী। আলু ঢেঁড়সের ভর্তা। আমার পেছনে এইভাবে লেগে আছে কেন? আমি কিছু করেছি তাকে? তাকে আমি চুমু দিছি পরিবর্তে যে আমার গাল ছোঁয়া আছে তার। আর চুমুটাকে কি আমি ইচ্ছাকৃতভাবে দিছি নাকি? বিপদে পড়ে দিছি? আমার পেছনে এইভাবে লাগলো কেন? সব তো সমান সমানই। অধরা ভাবনার মাঝেই রিহান এসে বলে, মিস কি যেন নাম? অধরা বিনতে সাবা। ও রিয়েলি? অধরা বিনতে সাবা। তা আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকাবেন? আমারও তো লজ্জা আছে নাকি? অধরা মনে মনে বলে, এ এ কোথাকার কোন গুন্ডা পান্ডা আইছে ভাব দেখাইতে? নিজের প্রশংসা নিজে করে। অধরা, তোকে শক্ত হতে হবে। শক্ত হ, ভয় পেলে চলবে না। নিজে নিজেই বলে, এই মেয়ে এভাবে তাকাবেন না। জানি ক্রাশ খাইছেন। ইনফ্যাক্ট ভার্সিটির সব মেয়ে আমার উপর ক্রাশ খায়। সেখানে আপনি তো... থামুন, অনেক বলছেন, এবার থামুন। কি বললেন? ক্রাশ? তাও আপনাকে দেখে? হাস্যকর বিষয়। আপনার এই গুণধর চেহারার ক্রাশ হওয়ার চেয়ে হিরো আলমকে দেখা অনেক বেটার বলে মনে করি আমি। রিহান গেল এবার রেগে। কি বললেন আপনি? আপনি আমার সাথে হিরো আলমের তুলনা করতে গেছেন? তা নয়তো কি, নায়ক সালমান খানের সাথে তুলনা করব নাকি? অধরার কথা শুনে রিহান বেশ অবাক হয়। যেখানে রিহানের সাথে কথা বলার জন্য মেয়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এমনকি যুদ্ধও লেগে যায়, সেখানে তাকেই মেয়ে হিরো আলমের সাথে তুলনা করলো। এই মেয়েকে তো ছাড়া যায় না। এই মেয়ে মুখ সামলে কথা বলেন। আপনাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতেছি। আজিব, মুখ আবার সামলাবো কি করে? অধর কি পাগল হয়েছিস নাকি? মাঝ রাস্তায় কোথাকার কোন উগান্ডার সাথে কথা বলছিস? তোর না টিউশনি আছে? যা ভাগ। নিজে নিজেই বলতে বলতে চলে গেল। এই মেয়ে আমাকে কি বললো উগান্ডা? আমি আবার হিরো আলমও? এই মেয়ে দাঁড়ান বলছি, দাঁড়ান। কে শুনে কার কথা? অধরা হেঁটে চলেই যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আর ডাকলো না রিহান, কারণ তার ফোনে তার বাবার কল। তাড়াতাড়ি বাসায় যেতেই তাই আর থামলো না। তবে হিসাব তোলা রইল। বাসায় গিয়ে দেখতে পেল বাবা একদিক ফিরে বসে আছে আর বোন একদিকে। বোনটা আর কেউ না, অধরার বান্ধবী রিহানাই, রিহানের একমাত্র আদরের ছোট বোন। তাদের মুখের এমন অবস্থা দেখে রিহান ফিক করে হেসে দিল। রেহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তেঁতুল গাছের শাকচুন্নি, এভাবে মুখটাকে বাংলা পেঁচার মতো করে আছিস কেন? কি বললে তুমি? আমি শাকচুনি? আর কি বললে? পেঁচা? তাহলে তুমি কি ভাইয়া? কলার ঝাঁকিয়ে বলল রিহান। আমি হলাম রিহান চৌধুরী। এ আইসে রেহান চৌধুরী। তোমাকে তো আমি দেখে নেব। আগে যাও তোমার গুণধর বাবাকে বোঝাও মিষ্টি জিনিসটা একটু কম খেতে। কত করে বলছি, সুগারে তোমার সমস্যা বেশি, সুগার করো না। তা তো না, উনি উল্টায় আমাকে জ্ঞান দিতে আসে। আমারই সব জ্বালা। একদিকে গুণধর ভাই, আরেকদিকে বাবা। উফ, আর পারছি না। কবে যে এই বাড়িতে বউ আসবে আল্লাহ জানে। আর যে বউ হয়ে আসবে তাকে নির্ঘাত পাগল হতে হবে। আমি এখন সিক, সো পরে কথা বলবো। রুমে গেলাম। রেহানা হনহনিয়ে চলে গেল। রিহান বোকার মতো তাকিয়েই আছে বোনের চলে যাওয়ার দিকে। তারপর ধ্যান ভেঙে বাবার কাছে যায়। বাবা, আজকেও তুমি মিষ্টি খাইছো? আরিফ চৌধুরী এবার একটু নার্ভাস হয়ে যায়। অসহায়ত্ব ফেস নিয়ে রিহানের দিকে তাকিয়ে বলতে থাকে, আসলে তোরা তো কেউ বাসায় ছিলি না, আর রহিমাকেও তো 2 দিনের ছুটি দিয়েছে তার বাবা অসুস্থতা দেখে। তাই ভাবলাম ঘর যেহেতু ফাঁকা, একটু তো খাওয়াই যেতেই পারে। যা ভাবা তাই কাজ। ফ্রিজ খুলে একটু মিষ্টি নিলাম প্লেটে, মুখে দিতেই কিনা দিতে তোর বোন সামনে হাজির। তারপর আরো কত কি। হয়েছে, থামো এবার। তোমার কি আমাদের জন্য মায়া হয় না? জানো না আমি রেহানা তোমাকে কতটা ভালোবাসি? তুই তো জানো সুগারে তোমার প্রবলেম, তাহলে কেন বারবার এসব খেতে যাও? হয়েছে, আর বলতে হবে না। তবে তোর কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। বললে কি বলবা? রাখবি তো? আগে বলেই দেখো না, আমি কি তোমার কোনো রিকোয়েস্ট অমান্য করেছি নাকি? সেটা ঠিক, তবে আজকেরটা ভিন্ন। আচ্ছা বলো। বয়সও অনেক হলো, এবার তো একটা বিয়ে করা দরকার। বাবার মুখে এমন কথা শুনে রিহান যেন আকাশ থেকে পড়ল। কি বললে বাবা, বিয়ে? তাও এই বয়সে? পাগল হইছো? এই বয়সে কে আসবে তোমাকে বিয়ে করতে? আরে বোকা ছেলে, আমার জন্য না, তোর কথা বলছি আমি। রিহান কথাটা শুনে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল,
বাবা, ছেলে যখন হয়েছে বিয়ে একদিন করতেই হবে, সো এখন এসব বিষয়ে জড়াতে চাই না। সময় আসুক, তারপর দেখা যাবে। বাবাও ছেলের কথার উপর আর কিছু বলল না, মুখটাকে গোমড়া করে চলে গেলেন। রিহানা ওসব আর পাত্তা দিলেন না, চলে গেলেন রুমে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের আড্ডায়। এদিকে অধরা টিউশনি করে বাসায় ফিরে। বিকেল 5টায় আরেকটা টিউশনি আছে। এসব ভাবার মাঝেই ভাবি আসলেন। অধরা, আসবো? জি ভাবি, আসেন, বসুন এখানে। অধরা খেয়াল করলেন ভাবি হাতে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো ভাবি, বসুন। না অধরা, আজকে বসবো না, অন্য একদিন আড্ডা দিব। আমার ছেলে আব্রাহামের জোড়াজুড়িতে একটু বিরিয়ানি রান্না করছিলাম। তুমি তো জানো ছেলেটা কেমন নাছোড় বান্দা, তাই ভাবলাম তোমাকেও একটু দিয়ে আসি। তা কি দরকার ছিল ভাবি? আমি তখন রান্না করতামই। রান্না করতে অনেক সময় লেগে যাবে তোমার, তাই একটু খেয়ে নাও, তারপর রান্না বসাও। ভাবির জোড়াজুড়িতে অধরা খেয়ে নিল। ভাবিও চলে গেলেন। তারপর বিছানায় গা এলিয়ে দিলেন। সারাদিন অনেক খাটাখাটি করলেন, তাই চোখে অনেক ঘুম। কখন যে সেই নিদ্রায় তলিয়ে গেলেন বুঝতেই পারেননি। এই আকাশ, দেখ আমাদের হিরো সাহেব এভাবে ক্ষেপে আছে কেন যে? তুই যেখানে আমরাও সেখানে। এই তুর্য, তুই জানিস কিছু? আজিব, আমি কি করে জানবো? তাহলে রোদ্দুর নিশ্চয়ই জানবে। কি রে রোদ্দুর, তুই কিছু জানিস? কই না তো। তারপর সবাই আগ্রহ স্বরে বলতে লাগলো। কি রে রিহান, কি হয়েছে তোর? রোদ্দুর প্রশ্ন করলো। আকাশ, তুর্য, হিমেল, রোদ্দুর এরা হলো রিহানের ভার্সিটির প্রাণপ্রিয় বন্ধু। তবে সবার থেকে রোদ্দুরকে একটু আপন ভাবে। রিহান কিছুই বলল না। তারপর আকাশ রোদ্দুরকে ইশারা করলেন কাছে গিয়ে বলতে। তারপর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। কি রে, কি হয়েছে তোর? তারপর রিহানের সাথে ভার্সিটি ঘটে যাওয়া সব বলল। সবকিছু শুনে তো সবাই হাসাহাসি করতে করতে লুটোপুটি খাচ্ছে। তাদের হাসি দেখে রিহান রাগের চরম সীমায় পৌঁছে যায়। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে অথরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে টিউশনির গন্তব্যে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝ কিনারে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর সেখান থেকে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে লোকটার কাছে আসে। লোকটাকে দেখে তো রাগ আরো মাথায় উঠল। বাইকের সামনে হনহনিয়ে গেল অধরা। গিয়ে বলতে লাগলো। এই যে মিস্টার, কানা যে হইছেন বাড়ির লোক জানে? এই মেয়ে, বেশি কথা বলবেন না। কি? একে তো বাইক দিয়ে ধাক্কা মারলেন, তার উপর আবার এমন বিহেভ। কথাটা আর বলতে পারলো না। তার আগে গালে ঠাস করে চড় পড়লো। চড়টা এতটাই জোরে ছিল যে অধরা জ্ঞান হারালো। চোখ খুলে নিজেকে কাজী অফিসের সামনে উপস্থাপন করলেন। তার পাশে রিহান ও কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে কিছুটা চিন্তিত দেখা যাইতেছে। অধরা বুঝে উঠতে পারছে না সে কাজী অফিসে আসলো কিভাবে। সে তো এখন টিউশনিতে থাকার কথা, তাহলে কাজী অফিস কেন? যতদূর মনে পড়ে বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, তারপর থাপ্পড় খায়। পরবর্তী কিছুই মনে আসছে না। হায় আল্লাহ, আমি কাজী অফিস কেন আসলাম? ও মনে হয় এই ছেলেগুলোর মধ্যে কেউ বিয়ে করবে, তাই সাক্ষী হিসেবে আমাকে আনছে। তাই বলে এইভাবে আনতে হয়? আমাকে বললেই তো চলে আসতাম। কিন্তু মিস্টার রিহান চৌধুরী, আপনাকে তো আমি ছাড়ছি না। আপনাকে দেখে নেব। আগে বিয়ের কাজ সম্পূর্ণ করি, তারপর আপনার কাজ। একে তো আমার একদিনের টিউশন মিস করাইছেন, তার উপর আবার থাপ্পড়, অ্যাক্সিডেন্ট, সব একেবারে সুদে আসলে নিব। আমাকে আপনি চেনেন নাই, আমার ভীতু ফেস দেখছেন, কিন্তু ঝাঁজটা এখনো বাকি। মনে মনে এসব বলতে থাকে। তখন রিহান তার পাশে একটা রেজিস্টার পেপার ধরিয়ে বলে। নিন, সাইন করুন। রেজিস্টার পেপার দেখে তো অধরা চোখ কপালে। কি হলো, নেন সাইন করুন। কেন? আমি এইসবে কেন সাইন করতে যাব? আমি কি পাগল হয়েছি নাকি এইসবে সাইন করতে যাব? ভালোই ভালোই সাইন কর বলছি। আজিব, কেন সাইন করব? কারণ তোমাকে বিয়ে করব, তাই সাইন করবে। এতক্ষণ অধরা মনে করেছিল হয়তো ভুলভাল কিছু হবে। এখন যখন রিহানের মুখ থেকে শুনলো, সে তো শক খাওয়ার অবস্থা। এই ছেলে, আপনি কি বলছেন জানেন? আপনার কাছে হয়তো এই জিনিসটা মজার হতে পারে, কিন্তু আমার কাছে না। সো এসব আবল তাবল কথাবার্তা বাদ দিন। এই মেয়ে, আমাকে একদম রাগাবেন না বলে দিলাম। যা বুঝি তাই করেন, নয়তো কিন্তু খারাপ কিছু হবে। পাশে থাকা রোদ্দুর তাদের ঝগড়া দেখে অধরাকে ডাক দিল। অধরা কান্না মিশ্রিত কণ্ঠে রোদ্দুরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর রোদ্দুর অধরাকে একটা রুমে নিয়ে গেল। সেখান থেকে 10 মিনিট পরে বাহির হয়ে সোজা গিয়ে সাইন করে দিল। কোনো শব্দও করল না। অধরা এমন কাণ্ডে সবাই অবাক হয়ে আছে। সবার মনে একই প্রশ্ন জাগছে যে রোদ্দুর অধরাকে কি এমন বলল যে অধরা সোজা সাইন করে দিল। তাদের ভাবনা ছেদ ঘটিয়ে অধরা রোদ্দুরকে ডাকলো। ভাইয়া, সাইন করেছি, আর কি করব এখন? তোকে আর কিছু করতে হবে না, বাকিটা রিহান করবে। আচ্ছা ঠিক আছে। তাদের এমন কথাবার্তা আর অধরার হাসি মাখা মুখখানি দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, শুধু রিহান ছাড়া।
রিহানও রেজিস্টার পেপারে সাইন করে বিয়ে সম্পূর্ণ করলো। এবার রোদ্দুর বলতে লাগলো রিহানকে। আমার এই এতিম বোনটাকে কষ্ট দিস না রিহান, সে যে বড্ড একা, কেউ নেই তার পৃথিবীতে। আর বোন, তোকে বলছি তুই টেনশন করবি না, আজ থেকে এই ভাই আছে তোর পাশে ছায়ার মতো, শুধু ভাইকে বিশ্বাস করে যা। রোদ্দুরের এমন কথা কেউ বুঝলো না, তবে অধরার কেউ নেই। এটা শুনে রিহানের কাছে খারাপ লাগলো, কিন্তু এখন এসব বিষয়ে কোনো পাত্তা দিল না। এখন মাথায় শুধু রাগ আর রাগ। কিন্তু অপর পাশে আকাশ, হিমেল, তুর্য বোকার মতো তাকিয়েই আছে, কেউ কিছু বলে না। সবার এমন কাহিনী দেখে তুর্য বলেই ফেললো, কিরে রোদ্দুর, বোন ভাই কিছুই তো মাথায় আসছে না। আরে বোকা, অধরা এতিম, অধরার বাবা মা নাই, আমারও নাই। অধরা একা, আমিও একা। এখন মোট কথা হলো আমারও কোনো বোন নাই, অধরারও ভাই নাই। তাই আজ থেকে আমি অধরার বড় ভাই, অধরা আমার ছোট বোন। এই সিম্পল বিষয়টাকে বুঝিস না? এটা বলার সাথে সাথেই রিহান, আকাশ, হিমেল, তুর্য সবাই এসে রোদ্দুরকে জড়িয়ে ধরে। অধরা তো অবাক হয়ে আছে তাদের এমন কাণ্ডে। তখন রোদ্দুরকে ছাড়িয়ে রিহান বলতে থাকে, এই তোকে না একদিন বলেছি নিজেকে কখনো একা ভাববি না, আমরা আছি তোর সাথে। এতটাই পর ভাবিস আমাদের, তাই না? আরে না বোকা ছেলে, কথাই কথা বললাম। তোরাই তো আমার আপন সব, চাইতে কাছের ভাই প্লাস বন্ধু। এবার অধরা পাশ থেকে বলেই ফেলে, তাহলে বোনকে বাদ দিলা, তাই তো? তোমার কথায় আমি বিয়ের জন্য রাজি হয়েছি, কারণ পৃথিবীতে আমার কেউ নাই। একমাত্র তুমিই সেই প্রথম ব্যক্তি যে আমাকে নিজের বোন মনে করে 2 ফোঁটা চোখের পানি মাটিতে ফেলেছ। হয়তো এক মায়ের পেটের ভাই বোন হতে পারিনি, তবে তোমাকেই আমার ভাই হিসেবে সম্বোধন করেছি। তারপর রোদ্দুর অধরার পাশে গেল, তাকে জড়িয়ে কান্না করতে করতে বলল, পাগলি বোনা। বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে রিহান আর অধরা। অধরা তো ভাইয়ের কথায় বিয়ে করে ফেললো, কিন্তু এখন ভাবাচ্ছে তাকে যে ছেলের সাথে তার 1 সেকেন্ড ম্যাচ হয় না, যে ছেলের সাথে তার 1 সেকেন্ডও ম্যাচ হয় না, সে ছেলের সাথে সারা জীবন কাটাবে কি করে? আর রিহানের বাড়িঘর দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, সেখানে সে অধরা কিছুই না, অনাথ একটা মেয়ে। অধরাকে কি রিহানের পরিবার মেনে নেবে? বিশেষ করে রিহান, সে কি মেনে নেবে? হয়তো রাগের মাথায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু পরে কি মেনে নেবে? এমন হাজার চিন্তা ভাবনায় বিভোর হয়ে আছে অধরা। ভাইয়ের ওয়াদা রাখার জন্য বিয়ে করলো, কিন্তু এখন কি হবে তার? দরজায় কলিং বেল চাপ দিতেই রেহান এসে দরজা খুলে দিলেন। ভাইকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলেন। এটা রেহানার প্রতিদিনেরই রুটিন। দরজা খুলে ভাইকে আগে জড়িয়ে ধরবে, পরে বাকি সব। ভাইকে ছাড়িয়ে পাশে ফিরে দেখে অধরা চোখ বড় বড় করে তাকিয়েছে। অধরাকে দেখে হতভম্ব হয়ে ভাইকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, অধরা এখানে কেন? তুমি কি করে চেনো তাকে? তোমাদের তো আমি কখনো পরিচয় করাই নাই। আর সে তো আজ নতুন ভার্সিটিতে আসলো, আর এখন তো রাত। এই রাতে সে এখানে কেন? কি রে অধরা, তুই কিছু বল। অধরা বোকার মতো রেহানের দিকে তাকিয়েই রইল চুপচাপ, কিছুই বলল না। রিহানও কিছুই বলল না, সোজা রুমের ভেতর গেল, গিয়ে বাবাকে ডাকতে লাগলেন। রিহানের এমন জোরে ডাকাডাকির আওয়াজে বাবা তাড়াতাড়ি নিচে নেমে এলেন। অধরা এখনো বাহিরে, সে তো ভয়ে একাকার। রেহানা তাকে এক হাত দিয়ে জড়িয়ে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু প্রতিউত্তর কিছুই না। মেয়েটা কাঁপছে। রেহানা সেটা বুঝতে পেরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রিহানের বাবা তার সামনে আসায় বাবাকে বলতে লাগলো, বাবা, আমি বিয়ে করেছি। বাবা আর রেহানা তো বড় ধরনের শখ খেলেন। ছেলে কি বলছে এগুলো? মানছে সে ছেলেকে বিয়ের জন্য প্যারা দিচ্ছিল, বাট এটা কিভাবে হলো? সবার মাথায় একই প্রশ্ন। রেহানা তো মনে মনে অনেক খুশি, কারণ তার বেস্ট ফ্রেন্ড যে ভাবিতে পরিণত হবে সেটা কখনোই ভাবে নাই। রিহানকে বাবা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে কি করে এসব হলো? তোমার দরকার ছিল ছেলের বউ দেখার, এনে দিয়েছি, সো এত প্রশ্ন করবে না। নাও, সো বি কেয়ারফুল ইউ। বলেই হনহনিয়ে রুমে চলে গেলেন। অধরা তো বোকার মতো সব দৃশ্য দেখে যাচ্ছে আর ভয়ে কাঁপছে। বাবা আস্তে আস্তে অধরার সামনে গেলেন। অধরা তো এবার কাচুমাচু হয়ে আছে। অধরা চোখের পাতা দুটো এক করে ফেলে ভয়ে, একরাশ ভয় তাকে ঘিরে চেপে আছে। কিছুতেই চোখ দুটো খুলছে না। তাকে অবাক করে দিয়ে আরিফ চৌধুরী অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ঘরে আসো মা। অধরা মা শব্দটা শুনে বুকখানি মোচড় দিয়ে উঠল, কারণ তার বাবা কখনো তাকে এমন ভাবে ডাকেনি। ডাকবেই বা কি করে? তার বাবা যে তার জন্মের পরই মারা যায়। অধরা স্থিরভাবে চোখ দুটো মেলল, তাকিয়ে দেখলো একজন সুঠাম বৃদ্ধ লোক তার সামনে দাঁড়িয়েছে। বয়স 45 থেকে 50 হবে আনুমানিক। তারপর আরিফ সাহেব রেহানার উদ্দেশ্যে বলতে লাগলেন, বৌমাকে ঘরে নিয়ে যাও রেহানা। রেহানাও বাবার কথায় সম্মতি দেয়। রেহানা এবার বলতে লাগলো, কি রে, কি করে হলো এসব? কবে থেকে প্রেমের টাঙ্কি চলছে তোদের? রেহানার কথা থামিয়ে এবার অধরা বলতে লাগলো,
তুই যে ওই অ্যানাকোন্ডার বোন, আমাকে বলিসনি কেন? হু হু করে হেসে উঠল রেহানা, কারণ তার ভাই যার আগে এসব শুনলে অধরাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আরে না, তোকে বললাম কোনো না কোনো দিন। তবে দেখ, তোর সাথে আজই আমার প্রথম দেখা হলো, আর আজই তোদের বিয়ে সব। তাহলে বলার মতো চান্সটা কোথায়? এখন আমি কিচ্ছু শুনতে চাই না। আগে বল, তোদের বিয়ে কিভাবে হলো? আমার জানা মতে তো কেউ কাউকে চিনিস না। তাহলে তারপর অধরা ভার্সিটি থেকে এখনো অব্দি যা যা হলো সবকিছু রেহানাকে খুলে পড়ল। রেহানা তো এগুলো শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ভাইয়া হঠাৎ বিয়ের ডিসিশন নিল কেন সেটাই তো বুঝলো না। তাই অধরাকে প্রশ্ন করলো, আচ্ছা অধরা, ভাইয়া হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিল কেন রে? আর তুই বা জানা নেই শোনা নেই বিয়ে করে ফেললি? তাকে যাচাই করতে গেলি না? হোয়াই? অধরা কিছুটা ভাবান্তর হয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উনি আমাকে বিয়ে কেন করেছেন আমি জানি না। শুনেছি ওনার জন্য নাকি সুন্দর সুন্দর মেয়েরা লাইন লেগে থাকে, সেখানে হয়তো আমি কিছুই না। তবে আমি বিয়ে করেছি রোদ্দুর ভাইয়ার জন্য, এটাই বলতে পারবো। রোদ্দুরের কথা শুনে রেহানা বিস্মিত হয়ে তাকিয়ে রইল অধরার দিকে। রোদ্দুর ভাইয়ার জন্য মানে? আমি যখন সেন্সলেস হই তখন নিজেকে কাজী অফিসে দেখে চমকে উঠি। তার কিছুক্ষণ পর রোদ্দুর ভাইয়া আমাকে ডাক দেয়, ওনার সাথে আমি একটা রুমে যাই। তারপর ভাইয়া আমাকে করুণ কণ্ঠে বলে, তোমার বাসায় কে কে আছে? ওনার এই প্রশ্নে আমি কিছুই বলিনি, শুধু বলেছি আমার আপন বলতে দুনিয়ায় কেউই নেই। তারপর ওনাকে সব বলি। তারপর দেখি তার চোখে পানি। ওনার চোখে পানি দেখে কেন জানি না মায়া হলো। মানুষ বড়ই অদ্ভুত। আমার মতো মেয়ের জীবন কাহিনী শুনেও ওনার চোখে পানি। বিশ্বাস করতে পারছিলাম, কারণ এই পৃথিবীটা তো বড়লোকের কেনা, সেখানে আমাদের মতো সামান্য মানুষ কিছুই না। তারপর উনি বলতে লাগলেন, জানো, তোমার মতো আমিও এতিম। আমার ওই বন্ধুগুলো বাদে কিছু নেই। যখন ক্লাস 5-এ ভর্তি হই তখন আমার মা মারা যায়। তারপর বাবা বিয়ে করেন। আমি পরিবারের বড় সন্তান ছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন। বাবা বিয়ে করার পর থেকে নতুন মায়ের কথা মতো চলতে থাকে। নতুন মা আমাকে দু চোখে সহ্য করতে পারেনি। বাবা দিনে অফিস করে যখন রাতে বাসায় ফিরতেন তখন নতুন মা আমার নামে তার কাছে নানা রকমের কথাবার্তা বলতো এবং তিনি মাকে বিশ্বাস করতেন। ওনাকে বিশ্বাস করে আমাকে মারধর করতেন। সেদিন থেকে নিজেকে এতিম ভাবতে শুরু করি। তারপর কোনো রকম এসএসসি পাশ করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর থেকে বন্ধুগুলো একমাত্র আপন। ওনার কথাগুলো শুনে কেন জানি না নিজের অজান্তেই কেঁদে ফেলি। তখন উনি আমার চোখের পানি মুছে দিয়ে বলে, যারা অন্যের দুঃখে কান্না করতে জানে পৃথিবীতে তারাই ভালো মনের মানুষ বলে। তারপর উনি বললেন, আমার বোন হবে তুমি, কথা দিচ্ছি। একজন ভালো দায়িত্বশীল বড় ভাই হয়ে দেখাবো তোমাকে। কেন জানি না ওনার কথাটা শুনে কিছু না ভেবেই হ্যাঁ বলে দেই। তারপর উনি বললেন, তাহলে বাধা দাও, আমি যা বলি তুমি তাই করবে, একজন ছোট বোন হিসেবে। আমি তার কথা সম্মতি দেই। তারপর উনি যা বলেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি বলেন আমাকে, বিয়েটা করে ফেলো তুমি। ওনার কথা শুনে ওনার কাছে অবাক চোখে তাকাই আর বলতে থাকি, জানো ভাইয়া, ওনার সাথে আমার যখনই দেখা হয় তখনই ঝগড়া বাঁধে। আর তার সাথে কিভাবে সারা জীবন থাকবো, এসব কি বলো? আমি রিহানকে অনেক দিন যাবৎ চিনি, আর সে অনেক ভালো একটা ছেলে। তাই তুই রাজি হ। বড় ভাই হিসেবে তোর কাছে চাওয়াটাই আমার। আর যদি তোর নিজের ভাই হতাম তাহলে তো কিছুই বলতি না, রাজি হতি। আমি তো তোর কিছুই না পর। পর শব্দটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাই আর কিছুই বললাম না। ভাইয়ার সম্মতিতে এই বিয়েটা করে নেই। অধরা সবকিছু বলে রেহানার দিকে তাকায়, দেখে রেহানারও চোখে পানি। ও কি, তুই আবার কাঁদছিস কেন? কই না তো, এমনি। আচ্ছা চল, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। তারপর অধরা কিছুক্ষণ বসে রইল। রেহানা দেখতে পেল অধরা বসে আছে এখনো। তারপর বলতে লাগলো, কিরে, তুই এখানে বসে আছিস? তোকে না বললাম ফ্রেশ হতে? আসলে আমি তো কিছুই চিনি না, কোথায় যাব এত বড় ঘরের ভেতর দিয়ে? ও, আসলে আমি পাগল, তোকে খেয়ালই ছিল না। তারপর রেহানা অধরাকে রিহানের রুমে নিয়ে গেল। রিহান তখন ওয়াশরুমে, পানির শব্দ শোনা যাচ্ছে। অধরা কিছুক্ষণ বসে রইল। তারপর রিহান ওয়াশরুম থেকে বের হলো। সে তো অধরাকে দেখেনি, তাই খালি গায়ে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। অধরা রিহানের এমন অবস্থা দেখে বিছানা থেকে লাফিয়ে আ আ করে দেয় চিল্লান। অধরার এমন চিল্লানের আওয়াজ শুনে রিহান তো বোকার মতো চেয়েই রইল। তারপর হুঁশ ফিরতেই দিল দৌড় আবার ওয়াশরুমে। তারপর সেখান থেকে টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। কপালে ভেজা চুলগুলো লেপ্টে আছে, সেগুলো থেকে ক্রমশই বিন্দু বিন্দু পানি পড়ছে। ফর্সা শরীরে হলুদ টি শার্ট ভিজে একাকার হয়ে আছে। অধরা না চাইতেও চেয়ে রইল। এদিকে রিহান তো রাগে ফুঁসছে। তারপর অধরার কাছে এসে বলতে লাগলো, হে ইউ, তুমি জানো না কারোর রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? আ আ আ এইভাবে আ আ করছো কেন? আ আ আ- আ ক- ক-
এসব কি? কি এসব? ভুলে গেছি কি আজীব, কি ভুলে গেছো? ক- কথা। রিহানের এবার হাসি পাচ্ছে, সাথে রাগও। রিহান এবার আস্তে আস্তে এক পা করে অথরার দিকে আসতে থাকে। অথরা তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। এই আপনি আমার দিকে এইভাবে এগোচ্ছেন কেন? কি করতে এগোচ্ছে তুমি জানো না? না না তো। রিহান এবার অথরা থেকে সরে দাঁড়ায়, তারপর গম্ভীর গলায় বলে, এই স্টুপিড মেয়ে, তোমার এসব আজাইরা কথা শোনার জন্য এই রিহান চৌধুরীর সময় নেই। সামনে থেকে সরো। কি আমাকে এইভাবে ইগনোর করা? মিস্টার রিহান চৌধুরী, তোমাকে তো আমি দেখে নেব। আজকের দিনটাতে আমার সাথে কি হচ্ছে? এসব মনে মনে বলতে থাকে। এই যে শুনুন মিস্টার রিহান না ফিহান, আমার দিকে তাকান। ডিনার করবে বলে রেডি হচ্ছিল, আচমকা এমন গলা শুনে রিহান ফিরে তাকালো। সে তো ভাবতেই পারছে না, যে মেয়ে তাকে দেখে ভেজা বিড়ালের মতো হয়ে যায়, সেই মেয়ে তাকে ডাক দিচ্ছে, তাও আবার রিহান ফিয়ান। এই মেয়ে, আপনি কি বললেন আমাকে? কেন, আপনার নাম ধরেই তো ডাক দিলাম। এইসব বাদ দেন। বিয়ে তো করেছেন, এবার আমার জামা কাপড় কই? আমি কি এইসব পরে থাকবো নাকি? আমার বাসায় তো যেতে দেননি, এখন আমার জামা কাপড় দেন, নয়তো দেখবেন কি করি আপনার সাথে। রিহান এবার বোকা বনে গেল। একটা জামার জন্য এতগুলো কথা শোনাতে হলো তাকে। কি মেয়ে রে বাবা! প্রথমে ভেবেছিল শান্তশিষ্ট মেয়ে হবে, এখন তো দেখে সি ইজ ডেঞ্জারাস। এসব ভাবতে থাকে রিহান। ভাবনায় এতটাই বিভোর ছিল যে অথরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে গালে হাত দিয়ে সোফার উপর বসে রিহান এক মনে ধ্যান করছে। অথরা তখন রিহানের সামনে এসে হাত দিয়ে তুড়ি মারলো। এই যে মিস্টার টিয়ান, শুনতে পাচ্ছেন? হঠাৎ নিজের নামটা কারো মুখে উল্টো শুনে ভাবনার জগৎ থেকে নামলো। কি? আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনার সাহস তো কম না। আমার তো সুন্দর একটা নাম থাকতে কি আজে বাজে নামে ডাকেন? কি করব বলেন? আপনার নামটা এত এত সুন্দর যে আমি ভুলেই যাই, তাই এইটা বলেই ডাকবো। আচ্ছা বাদ দেন, খাবার খাবো, রাত তো অনেক হয়ে গেল, ঘুম পাচ্ছে, আমি খাবার খাবো। রিহান এতক্ষণ অধরার দিকে খেয়াল করেনি, যখনই খেয়াল করলো তখন তার চোখ গেল কপালে। এই মেয়ে, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার শার্ট আর লুঙ্গি পরে আছেন কেন? কি করব বলেন, আমার তো কিছুই নাই, তাই এইসব পড়ি। আর একটা কাজ করলে পারি, সেটা হচ্ছে একেবারে কিছু না পড়ে থাকা। এই মেয়ে, আপনার কি কোনো লজ্জাবোধ নেই নাকি? কি বলছেন এসব? কি বলবো বলেন? আপনি আমার বিবাহিত 10টা না 5টা না একটা মাত্র স্বামী। আপনার সামনে তো সেভাবে থাকতেই পারি, তাই না? রিহান এবার মনে মনে বলতে থাকে, কি জন্য যে বাবার প্যারা বন্ধ করতে এই বউ নামক প্যারার ফাঁদে পা দিলাম আল্লাহ জানে। রিহান আর কথা বাড়ালো না, নিচে চলে গেল ডিনার করতে। এইদিকে অধরা বেচারি তো খুশিতে আত্মহারা, কারণ রিহানকে সে জব্দ করতে পেরেছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার দেখবে রিহান চৌধুরী, কত ধানে কত চাল। আমার এই প্যারায় তোমাকে বোঝাবে মজা। বিয়ে করার শখ হয়েছিল বেশি, তাই না? তোমার শখ আমি মজাচ্ছি। বলেই নিজে নিজে হাসতে থাকে। রিহান নিচে নেমে দেখতে পেল রেহানা টেবিলে খাবার সাজাচ্ছে, তাই সে রেহানাকে ডেকে তার থেকে জামা নিয়ে অথরাকে দিয়ে আসতে বলে। রেহানাও তার ভাইয়ের কথা মতো রুমে গেল, গিয়ে দেখতে পেল তার গুণধর বন্ধু লুঙ্গি আর শার্ট পরে বসে আছে। বেচারিতে এমন কাহিনী দেখে হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা। তাও নিজেকে কন্ট্রোল করে ওর থেকে জামা দিল। অথরা সেগুলো পরে নিল। তারপর খাবার খাওয়ার জন্য রেহানার সাথে নিচে নেমে এলো। এসে দেখতে পেল সেখানে আরিফ চৌধুরী আর রিহান বসে আছে। তাই অথরা মাথায় ঘোমটা দিয়ে আরিফ চৌধুরীর উদ্দেশ্যে সালাম জানালেন, তারপর দাঁড়িয়ে রইলেন। সেটা দেখে আরিফ চৌধুরী বলতে লাগলেন, কি হলো মা, বসো। তুমি খাবার খাবে না? ওনার মুখে মা শব্দটা যতবার শুনেছে ততবার চোখ দিয়ে পানি এসেছে। না চাইতো এবারও ব্যতিক্রম হলো না, না চাইতেও পানি এসে গেল। এটা দেখে সবাই অবাক চোখে অধরার দিকে তাকিয়ে রইলেন। তখন আরিফ চৌধুরী প্রশ্ন করলেন, কি হলো, তুমি এভাবে কান্না করছো কেন? না। আর বলতে দিল না রিহান। এই মেয়ে, তোমাকে কি তোমার বাবা মা সরেয়া সরেয়া কক এসব বাদে আর কিছু শেখায়নি নাকি? আমার সাথে তো ভালোই পটর পটর করে কথা বলে ফেলো, এখন বলো না কেন? রিফাত চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। এবার অধরা ঘোমটা খুলে শ্বশুরের সামনেই শুরু করে তুমুল ঝগড়া। এই কি বললেন আমার বাবা মাকে নিয়ে? আপনি জানেন আপনি কি বলছেন? আমার বাবা মাকে নিয়ে কিছু বললে আমার ইগোতে লাগে, বুঝছেন? খাবার খেতে আসছেন, খাবার খান, খেয়ে সোজা রুমে যান, নয়তো বাবাকে বলবো। আরিফ চৌধুরী কিছুই বুঝে উঠতে পারছে না তাদের এসব ঝগড়া করার আগা মাথা, তাই সে জোরে ধমক দিল। বেচারি রেহানা তো ঝগড়ার দৃশ্যই দেখে যাচ্ছে, কিছুই বলছে না। সবাই চুপচাপ খাবার খাও। আর বৌমা, তুমিও খাবার খাও। রেহানা, সবাইকে খাবার দাও। এই না না, রেহানা তুই বস, আমি খাবার দিচ্ছি।
না ভাবি, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। অধরা আর কোনো কথা বাড়ালো না, সোজা খেয়ে রুমে চলে গেল। আরিফ চৌধুরী বসে বসে ভাবছে, সত্যিই কি ছেলে বিয়ে করেছে নাকি তামাশা করছে ওনার সাথে। রাতে খাবার খেয়ে অধরা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। রিহান রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ধপাস করে বিছানায় গিয়ে পড়লো। কোন মোটারে আমার উপর পড়লো? কোমর গেল রে আমার। মা, এবার মনে হয় তোমার মেয়ে পঙ্গু হলো। কোমরে হাত দিয়ে ন্যাকা কান্না করছে অধরা। রিহান তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তার রাগ দেখানোর কথা, কিন্তু সে রাগ না নিয়ে উল্টো সরি বলছে। অধরা তো আরেকটু সায় পেল, তাই আরো জোরে জোরে ন্যাকা কান্না শুরু করলো। বেচারা রিহান তো এবার অসহায় ফেস করে রেখেছে। দেখুন, এভাবে কাঁদতে হবে না আপনাকে, সরি বলছি তো আমি। আর এমন করবো না, প্লিজ প্লিজ কান্না থামান। অধরা এবার একটু কান্না থামালো, তারপর ঝাঁঝ গলায় বলল, কান্না করলে যে টিস্যু দিতে হয়, এইটুকু কমন সেন্স নাই নাকি কারো? রিহান এবার রেগে গেল, তাও নিজের রাগে কন্ট্রোল করে বলল, আসলে মনে ছিল না এত রাতে কান্না, তাও জোরে জোরে, তাই এসব মাথায় আসেনি। তবে আপনার সাথে আমার একটু কথা আছে। জি বলেন। রিহান এবার বলতে লাগলো, আসলে বিয়েটা আমি করেছিলাম বাবার প্যারা থেকে মুক্ত হতে। সেদিন রাস্তায়, আজ রাস্তায় আপনার সাথে যখন ঝগড়া, আমি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম, তারপর আপনি সেন্সলেস হয়ে পড়েন। তখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হই। তারপর বাবার কল আসে। বাবার কল আসায় বাবা বাংলা সিনেমার বাবার মতো বলল তার পুত্রবধূ চাই, নয়তো ওনার নাকি মরামুখ দেখতে হবে। বলেন তো, আজ পর্যন্ত শুনেছেন কখনো ছেলে বিবাহ না করে বাবার মৃত্যু? আমিও ভয় পাই বাবার এমন কথাবার্তা শুনে। আর সেজন্য কোনো উপায় না পেয়ে আপনাকে সামনে দেখি আর আমার বন্ধুদেরকে বলি বিয়ের সব কাগজপত্র রেডি করি। রোদ্দর তো প্রথমে ভেবেছিল যে আমি ফান করি, কিন্তু যখন পরে সব খুলে বললাম তারপর বিশ্বাস করলো। এক নাগারে কথাগুলো বলে থামলো রিহান। এদিকে অধরা ঘুমিয়ে একাকার হয়ে আছে। বেচারা এবার কাঁদবে নাকি হাসবে নাকি রাখবে কিছুই খুঁজে পায় না, তাই সে সোফায় গিয়ে শুয়ে পড়ে। অধরাকে আর জাগালো না। পরের দিন সকালে অধরা সবার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাড়ির নাস্তা থেকে শুরু করে সব যাবতীয় কাজ সেরে শ্বশুরের রুমে যায় চা নিয়ে। আরিফ চৌধুরী হাতে পেপার নিয়ে বসে আছে। বাবা আসবো? আরে আসো আসো, কি যেন তোমার নাম? জি, অধরা। বাবা, আপনার জন্য চা নিয়ে আসছিলাম। মা, চায়ের ভিতর কি চিনি দিছো? জি বাবা, কেন? আসলে মা, আমার সুগার খাওয়া নিষেধ, কারণ আমার ডায়াবেটিস তো, তাই। ও বাবা, আমি তো জানি না। সরি সরি বাবা, আর হবে না। কান ধরে বলল অধরা। তার এমন বাচ্চামা ভঙ্গি দেখে আরিফ চৌধুরী অট্ট হাসিতে মেতে উঠলেন। তারপর অধরা আরো এক কাপ চা চিনি ছাড়া বানিয়ে আনেন। তারপর শ্বশুরকে দিয়ে চলে যান। তারপর আরিফ চৌধুরী নিচে যান, গিয়ে দেখে সব খাবার রেডি করা। সবকিছু দেখে তিনি একটা মুচকি হাসি দেন আর মনে মনে ভাবতে থাকে, যাক, ছেলেটা সত্যি সত্যিই বিয়ে করেছে। তবে আমি কি তাকে বেশি প্যারা দিলাম, যার কারণে সে কোনো অনুষ্ঠান আয়োজন ছাড়া একাই বিয়ে করে নিল? সবার ব্রেকফাস্ট করে যে যার কাজে লেগে গেল। এদিকে রিহান অধরাকে নিষেধ করেছে ভার্সিটিতে না যেতে। অধরা তো নাছোড়বান্দা, তাই রিহান আর কোনো কথা রাখলো না, রেহানের সাহায্যে ভার্সিটিতে পৌঁছালো। রিহান তার বন্ধুদের সাথে কথা বলছিল, হঠাৎ দেখতে পেল একটি সাদা রঙের কামিজ পরা মেয়ে, চুলগুলো ছাড়া। রিহান এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কিছুটা কাছে আসার পর দেখতে পেল সেটা আর কেউ না, স্বয়ং অধরা। রিহান আর এক পা দাঁড়ালো না, দৌড়ে অধরার কাছে গেল। গিয়ে অধরাকে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালের সাথে গিয়ে ফেললো। অধরা বেচারি তো কান্না করার অবস্থা। হেই মিস্টার বানু, তোমাকে না নিষেধ করলাম ভার্সিটিতে না আসতে? অধরা বুঝে উঠতে পারছে না তার সাথে এইসব কি হচ্ছে। এই ছেলেটা কেন তার পেছনে এইভাবে লেগে আছে, সে ভেবে পাচ্ছে না। প্রথমত বিয়ে, তারপর এখন ভার্সিটি না জানি আরো কত কি করবে, এমন ভাবতে থাকে। এদিকে রিহানের আগে চোখ মুখ লাল হয়ে আছে। সেটা দেখে অধরা মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। এই মেয়ে, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আপনি আমার এত কাছে আসছেন কেন? সরুন বলছি। না, সরবো না। আফটার অল ইওর হাজবেন্ড। এ হাসবে? কথাও কি শেখেনি? শব্দটা হাজবেন্ড হবে জান। ও রিয়েলি? তাহলে তুমি আমাকে হাজবেন্ড মানছো? ইস কি ন্যাকা, ওনাকে হাজবেন্ড ভাবতে যাব? আপনাকে হাজবেন্ড ভাবার চেয়ে কচু খেতে ফাঁসি দেওয়া একই কথা। যান, সরেন সামনে থেকে। আপনার সাথে কথা বলার মুড নাই এখন। এই মেয়ে শুনুন, ভার্সিটিতে যখন চলে আসছেন কাউকে বলবেন না আমরা বিবাহিত। আমি কি বসে আছি নাকি? বলতে যে আসেন, আপনারা ভাইয়ারা এসে দেখে যান আমি বিবাহিত। না, সেটা আমি রেহানা ও বন্ধুদের বলে দিছি যে তারা এসব না বলতে, তাই আপনিও বলবেন না। সব ঢং। বলেই হন হন করে চলে গেল রিহানের কাছ থেকে অধরা। আল্লাহ, এই মেয়েকে কি একটু সুন্দর করে কথা বলতে শেখাতে পারো না? রিহান অধরার কাছ থেকে এসে যখন ভার্সিটির মাঠে এসে দাঁড়ালো, তখন মেয়েরা এক এক করে হাই হ্যালো জানাচ্ছে। রিহান কাউকে পাত্তা দিল না। চোখে ব্ল্যাক চশমা, হাতে একটা ব্ল্যাক রঙের ঘড়ি,
গায়ে ব্ল্যাক রঙের টি শার্ট, উপরে ব্ল্যাক জ্যাকেট, সব মিলিয়ে তাকে ব্ল্যাক ম্যান দেখা যাচ্ছে। ভার্সিটির মেয়েরা এক অবাক চোখে তাকিয়েছে। একটা ছেলে এতটা সুন্দর হয় কি করে? হাউ স্ট্রেট। ওইদিকে অধরা ভার্সিটির দ্বিতীয় তলা থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, কি ঢং। রিহান যখনই ক্লাসের দিকে আসবে তখন ঈশিতা এসে সামনে দাঁড়ালো। ঈশিতাকে দেখা মাত্রই অধরা চোখ বড় বড় হয়ে গেল। এর কারণ ওর জন্য আজ বিয়ে নামক প্যারায় পড়তে হয়েছে। মন চাচ্ছে গিলে ফেলতে, কিন্তু পারছে না, কোথাও যেন একটা দুর্বল জায়গা রয়েই গেল। হাই বেবি, কেমন আছো? রিহান এবার রেগে গেল, কিন্তু তার রাগ দেখিয়েও কোনো লাভ নেই। মাছির মতো পেছন পেছন ঘুরতেই থাকে এই মেয়ে। তাই রিহান একটা ছোট্ট হাসি দিয়ে বলতে লাগলো, ঈশিতা, তোমার এই ন্যাকা কণ্ঠে আজাইরে ডাক দেওয়া বন্ধ করবা। আমি জাস্ট আর পারছি না তোমার এই ন্যাকা ন্যাকা স্বর শুনতে। এমন কেন করো বেবি? উফ, সরো, আমার ক্লাস আছে। সেখানে আর কোনো কথা বাড়ালো না, যে যার মতো চলে গেল। রেহানা বলেছিল বাড়িতে তার সাথে যেতে, কিন্তু অথরা রাজি হয়নি, কারণ বড়লোকে তার অ্যালার্জি। কাল রাতটা কাটিয়েছে ভীষণ কষ্টে, কাউকে বুঝতে দেয়নি, তাই সে তার বাড়ি ফিরে যায়। রেহানার জোরাজোরিতেও রাজি হয়নি। এদিকে আরিফ চৌধুরী অধরাকে রেহানার সাথে দেখতে না পেয়ে রিহানকে কল করে রিহান জানায় সে তার বাপের বাড়িতে আছে, তাও 1 বছরের জন্য। এমনি মাঝে মাঝে এসে নাকি দেখে যাবে, অনার্স কমপ্লিট হলে বাড়ি আসবে। এসব হাবিজাবি বলে বাবাকে বুঝিয়েছেন, কিন্তু আরিফ চৌধুরী সন্দেহ করছে ছেলেকে। ফোন কেটে রিহানও ভাবতে লাগলো, হঠাৎ মেয়েটা তার বাড়ি থেকে উধাও হয়ে গেল, তাকে কি করে ফেরাবে সে? বিকেল ঘনিয়ে রাত এলো, রাত শেষে ভোর হলো। অধরা নামাজ পড়ে বের হলো টিউশনের উদ্দেশ্যে। রাস্তায় বের হতেই ভাবি তাকে 3 তলা থেকে ডাক দিলেন, সাথে আব্রাহামও। আব্রাহাম অধরাকে বলতে লাগলেন, ফুপ্পি ফুপ্পি, আমাদের বাতায় আতো না। আমি তোমাকে মিট করি প্রচুর। তুমি থু পোতা পোতা, আমাকে দেখতে আতো না। অধরা খিলখিল করে হাসলো, তারপর বলল, আচ্ছা সোনা, আমি আসবো, কিন্তু আমার জন্য চকলেট রাখতে হবে তোমাকে। আত্মা রাখবো, আতর দিলাম। হাত দিয়ে চুমু দিল। তুমি দিবে না? না সোনা, আমি তোমাকে কাছে থেকে দেব। এখন যাই ফুপি, পরে কথা বলবো। বলেই অধরা চলে গেল। তাদের এই কথাবার্তা আড়াল থেকে একজন শুনছে। মন করা একটা হাসি দিয়ে অধরাকে ফলো করতে লাগলো, কিন্তু অধরা সেটা টের পেল না। সে তার নিজের কাজে ব্যস্ত, টিউশনি করিয়ে বাসায় এলো। এসে রান্না বান্না সবকিছু করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটি থেকে দেখতে পেল রেহানা কান্না করছে। তার সামনে গিয়ে রোদ্দুর হেঁটে যাচ্ছে। অধরা সেদিকে না তাকিয়ে দৌড়ে রোদ্দুরের কাছে গেল। সেখানে তুর্য ও হিমেল বসে আছে। আকাশ এখনো আসেনি। অধরা রোদ্দুরের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া বোনকে বুঝি ভুলে গেলে তুমি? না রে বোন, আমি তো আজ তোকে দেখতে গিয়েছিলাম রিহানদের বাসায়। গিয়ে আঙ্কেল থেকে জানতে পারি তুই নাকি চলে গেছিস, তাও 1 বছরের জন্য। অধরা আরেকটু চিন্তিত হলো। 1 বছরের জন্য মানেটা বুঝলো না, তাই সেদিকে কোনো কথা না বাড়িয়ে ভাইয়ের সামনে একটা ছোট্ট হাসি দিল। তা তোদের 1 বছরের দূরত্বটা কি জন্য শুনতে পারি কি আমি? তখনই রিহান এসে বলতে লাগলো, আরে শালাবাবু, একটু ওয়েট করো। বলেই একটা চোখ টিপ দিল। অধরা বোকার মতো তাকিয়ে রইল, মুখ দিয়ে কোনো ভাষাই প্রকাশ করলো না। রিহান একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সেটা দেখে অধরা ছোটখাটো ক্রাশ খেলো। রিহান দেখতে পেল অধরা তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তাই নরম কণ্ঠে মুখখানা হাসি মিশ্রিত করে বলতে লাগলো। অধরা, অধরা তাও শুনলো না। পাশ থেকে রোদ্দুর সেপা টের পেল, তাই সে চলে গেল। রিহান অধরাকে ডাকছে, তাও অধরার কোনো সাড়া শব্দ নেই। রিহান ভাবতে থাকে মেয়েটাকে ভূতে পেল নাকি। সে আবার ডাকলো, কিন্তু কোনো রেসপন্স পেল না, তাই বাধ্য হয়ে ধাক্কা দিল। অধরাকে ধাক্কা দেওয়ার সে ধরফড়িয়ে উঠলো। তারপর লজ্জা মাখা মুখ নিয়ে দিল দৌড় ক্লাসরুমে। রিহান একটা মুচকি হাসি দেয় আর বলতে থাকে, হেসেছো তো ফেসেছো। ভার্সিটি শেষ করে বাড়ি গেল অধরা। বাড়ি গিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিল। কিছুক্ষণ পর টিউশনিতে গেল। টিউশনি শেষ করে বাড়ি ফিরল। তাকে কেউ ফলো করছে পেছন পেছন, সেটা এখনো বুঝতে পারলো না। রাত হয়ে গেলেও টিউশনি শেষ করতে, তাই প্রতিদিনের মতো বাড়ি ফিরে খাবার খেয়ে ভার্সিটির কিছু নোট লেখার বাকি, সেগুলো লিখলো। তারপর বসে বসে গান গাইতে লাগলো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আর গাইতে পারলো না। কিছু একটা পড়ার শব্দ পেল। জানালা দিয়ে উকি দিল, কিছু দেখতে পেল না। তবে একটা ছায়া দেখতে পেল, সেটা একটা পুরুষ। অধরা ছায়াটা দেখা মাত্রই ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, তখনই মনে পড়লো দোয়া ইউনুসের কথা। তাই সে চিৎকার না করে দোয়াটা পড়তে লাগলো। এত রাতে যদি চিৎকার করে তাহলে লোকে তাকে পাগল ছাড়া কিছুই ভাববে না। এদিকে রেহানা বসে আছে ভাইয়ের অপেক্ষায়, কখন ভাই আসবে আর কখন খাবার খাবে। হঠাৎ দেখতে পেল রিহান দরজায় ঢুকছে। ঢোকা মাত্রই গিয়ে জড়িয়ে ধরলো ভাইকে। তারপর একসাথে ডিনার করতে বসলো। আরিফ চৌধুরী খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথরার জন্য তার মন খারাপ, তাই সে কারোর সাথে তেমন কথা বলে না প্রয়োজন ছাড়া। রিহান খাবার খাওয়ার জন্য হাত বাড়াতেই রেহানা প্রশ্ন করলো, ভাই তোমার হাতে কি হয়েছে?
কেমন যেন দেখা যাচ্ছে। আরে না, কিছু না, হালকা একটু কেটে গেছে। ও স্যাভলন লাগাইছো? না, লাগিয়ে নিব। দাও প্লেট দাও, আমি খাইয়ে দিচ্ছি। রিহান আর কথা বাড়ালো না। রিহানা রিহানকে লোকমা দিয়ে দিচ্ছে আর রিহান পেট ভরে খাচ্ছে। এ যেন মায়ের হাতের অমৃত খাচ্ছে। সকালবেলা অধরার আজানের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে যেই না দরজা খুললো তখন একটা ঝুড়ি দেখতে পেল। ঝুড়িটার ভেতর কতগুলো চকলেট, এর মতো হালকা অন্ধকার স্পষ্ট দেখা যাচ্ছে না। অধরা সেগুলোকে ঘরের ভেতরে এনে নামাজের জন্য অজু করতে গেল। অজু করে এসে নামাজ পড়ে চোখ গেল ঝুড়িটার ভেতর। তারপর ঝুড়িটা হাতে করে টেবিলের সামনে রাখলো। রাখার পর দেখতে পেল অনেকগুলো চকলেট, সাথে একটা চিরকুট। সেখানে লেখা, প্রিয়তমা, চকলেটগুলো তোমার জন্য, তোমার পাগল প্রেমিকের দেওয়া গিফট। এতটুকুই লেখা ছিল। অধরা ভাবতে থাকে কে দিল এই চকলেট, তাও আবার পাগল প্রেমিক। অধরা একটু হাসলো, কারণ তার মতো অসহায় মেয়ের আবার পাগল প্রেমিক। আজ ফ্রাইডে, তাই ভার্সিটি বন্ধ, প্লাস টিউশনিও নেই। তাই সকালের ঠান্ডা পরিবেশটাকে উপভোগ করতে একটু বাহির হয়। হালকা কুয়াশা, চারদিকে পাখির কিচিরমিচির, রাস্তাঘাট ফাঁকা, ঠান্ডা বাতাস কানের কাছে এসে শুশু করছে। নিস্তব্ধতা পরিবেশ দারুণ লেগেছে অধরার কাছে। এই নির্জন জায়গায় একা একা হাঁটছে আর ভাবছে রিহানের কথা। কেন সে তাকে বিয়ে করলো? আচ্ছা, রিহান কি তাকে মেনে নিবে? মেনে নিবে কি করে? সে কোথায় আর অধরা কোথায়? এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে দাঁড়ায়। দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে আবার ঝুড়ির দিকে নজর দেয়। কে দিতে পারে এই ঝুড়ি? একরাশ চিন্তিত নিয়ে খাবার খাওয়ার জন্য হাত ওঠে। পাতিলের কাছে গিয়ে দেখতে পেল ভাতগুলো নষ্ট হয়েছে। কাল রাতে খাবার খেয়ে পানি দিতে মনে ছিল না। বাসায় তোর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবে। ভাতে পানি না দেওয়ার কারণে ভাতগুলো নষ্ট হয়ে একাকার হয়েছে। ইস, কেন যে ভাতগুলোতে পানি দিলাম না। এখন খাবো কি? ভাতগুলো ঠিক থাকলে তো কাঁচামরিচ দিয়ে খেতে পারতাম। উফ, কি থাকতে পারবো এতক্ষণ? ওইদিকে তো চালও শেষ হয়ে যাচ্ছে। রান্না কমাতে হবে। আগে রান্না করতাম 2 বার, এখন করতে হবে 1 বার। উফ, কি যে করব ভেবে পাচ্ছি না। বলেই তার লাগেজের কাছে গেল। লাগেজ থেকে একটা বয়াম বের করলো। সেখানে 10 থেকে 12টা বিস্কুট দেখতে পেল। সেখান থেকে 2টা বিস্কুট খেয়ে নিল। তারপর পানি খেয়ে বিশ্রাম নিল। হঠাৎ আব্রাহামের কথা মাথায় এলো, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লো। উঠে চুলগুলো আঁচড়ে ছেড়ে দিল। বেরিয়ে পড়লো আব্রাহামের বাসার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল দূর থেকে একজন বাইক নিয়ে আসছে তার দিক অনুসরণ করে। কোথায় যাচ্ছেন? কেন, আপনাকে বলতে যাব কোন দুঃখে? আপনি কি আমার সাথে সুন্দর করে একটু কথা বলতে পারেন না? যে যেমন, তার সাথে ঠিক তেমন ব্যবহার করতে হয়। এই মেয়ে, দেখেন আপনার সাথে রাস্তায় ঝগড়া করার মুড নাই, সো তাড়াতাড়ি উঠুন বাইকে। আজই আমি বাইকে উঠতে যাব কেন? আর আপনি আমার ঠিকানা জানলেন কিভাবে? প্রথমত বাবা বলছে বাসায় যেতে, আর দ্বিতীয়ত বাসার ঠিকানার ট্যালেন্ট থাকতে হয় মিস, যেগুলো আপনার নাই। তাই এত কথা না বাড়িয়ে উঠে পড়ুন। দেখেন, আমি এখন আব্রাহামের বাসায় যাব। জানি তো। আপনি জানেন কি করে? রিহান এবার ঢোক গিল, তারপর কথা ঘুরালো। আব্রাহামকে এতক্ষণ যেভাবে বলছিলেন জানি। আমি তো মনে করেছি আপনি মনে হয় চেনেনও। যাক, বাদ দেন। আপনি আপনার বাসায় যান, আমি এখন আব্রাহামের কাছে যাব। তাহলে আমিও যাব। আপনাকে না নিয়ে বাসায় যাচ্ছি না ম্যাডাম, তাই এসেছি, যেহেতু একসাথেই যাব। অধরা কোনো উপায় না পেয়ে রিহানকে সাথে করে নিয়ে গেল। অধরা আব্রাহামের বাসার সামনে কলিং বেল চাপ দিতেই ভাবি এসে দরজা খুলে দিলেন। আব্রাহামের বাবা বিদেশ থাকেন, তাই ভাবি আর আব্রাহাম ওদের পরিবারে। হাই ভাবি, কেমন আছেন? আরে অধরা যে, আসো ভেতরে আসো। অধরার পাশে রিহানকে দেখে ভাবি মাথা নেড়ে অধরাকে ইশারা করলেন যে কে এনি। অধরা বলল, আমার ভার্সিটির ফ্রেন্ড। রিহানের এবার রাগ হলো। ভাবি, আমরা কি ভেতরে আসবো? আরে হ্যাঁ, আসো তোমরা। আমিও পাগলের মতো তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রাখছি। আসো ভেতরে আসো। অধরা রিহান বাসার ভেতরে ঢুকতেই আব্রাহাম ছুটে আসলো। এসেই অধরাকে জড়িয়ে ধরলো। তারপর রিহানকে দেখে অধরার কানে কানে বলতে লাগলো। পপি পপি, এটা কে হয় তোমার? অধরা কিছু বলতে যাবে তার আগেই রিহান বলে উঠলো, আমাকে চিনতে পারছো না বাবু? আমি তোমার আঙ্কেল, তোমার ফুপিসা। বলতে পারলো না অধরা। রিহানের কথার মাঝে টান দিল। আব্রাহাম শোনা, উনি আমার বন্ধু, নতুন বন্ধু, বুঝলে? ও আত্মা। রিহান এবার অধরার মুখের দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে রইলেন। অধরা কিছুই বুঝে উঠতে পারছে না এই রিহানটা চায় আসলে কি। নিজেই বললো কারো কাছে বউ হিসেবে পরিচয় না দিতে, আবার এখন নিজে এসে বলে পরিচয় দিতে চাচ্ছে স্ত্রী হিসেবে। অধরা পড়েছে মহা ঝামেলায়। আব্রাহামের বাসায় কিছুক্ষণ গল্প করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন সামনে এসে রিহান আবার পথ আটকায়। এই মেয়ে, আপনাকে না বললাম আমার সাথে আমার বাসায় যেতে? বাবা বলছে আপনাকে নিয়ে যেন বাসায় যাই। আমি যাব না, যাব না, যাব না, ব্যাস হয়েছে। যান, এবার আপনার পথ আপনি ধরেন।
রিহান এবার রেগে গেল, তাই অধরাকে কোলে করে বাইকের সামনে বসিয়ে রাখলো এবং পেছনে সে বসে পড়লো। অধরা বেচারি তো পুরা শক খাচ্ছে। এ ছেলে চাইছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছে না। অধরাকে নিয়ে রিহান বাসায় আসলেন। বাসার ভেতরে প্রবেশ করতে দেখতে পেলেন তার গুণধর বন্ধুরা সব ছাদ থেকে তাদের কাহিনী দেখছে আর হাসছে মুখ টিপে। অধরা ঘরে প্রবেশ করতে রিহানা ছুটে এসে অধরাকে জড়িয়ে ধরলেন। আরিফ চৌধুরী সোফায় বসে টিভি দেখছিলেন। অধরাকে দেখে তাড়াতাড়ি সামনে আসে, এসেই অধরাকে আর রেহানাকে জড়িয়ে ধরে। দুই মেয়ের কপালে চুমু এঁকে দেয়। ওনার এমন পরম ভালোবাসার আবেশে অধরার চোখ থেকে অঝরে পানি পড়ছে। অধরা মনে মনে বলছে, শুনেছি বড় লোকেরা নাকি গরিবদের সহ্য করতে পারেন না, আর ওনারা কত বড় মনের মানুষ। আমার মতো একটা এতিম গরিব মেয়েকে কতটা ভালোবাসা দিয়েছেন। আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে হয়তো এইভাবেই আদর করতেন। তখন আরিফ চৌধুরী অধরাকে বলতে লাগলেন, কি হলো মা, তুই এভাবে বারবার কাঁদিস কেন? না বাবা, এমনি। না, আমাকে বলতে হবে তোর এত কষ্ট কেন? তখনই রোদ্দুর এসে বলল, আসলে আমার বোনটা ছোট থেকে বাবার আদর স্নেহ ভালোবাসা কিছুই পায়নি তো তাই। আরিফ চৌধুরী এবার মুখটাকে মলিন করে নরম কণ্ঠে বললেন, কে বললো সে বাবার ভালোবাসা পায়নি? আমি দেব। আজ থেকে আমার 2 মেয়ে 1 ছেলে। অধরা বেশ খুশি মনে বাবাকে জড়িয়ে ধরলেন। রোদ্দুর ভাইয়া দাঁড়ান। হঠাৎ মেয়ালি কণ্ঠে ভেসে আসতেই রোদ্দুর পেছন ফিরে তাকালো। তাকিয়ে রেহানাকে দেখতে পেল। রোদ্দুরের সাথে তুর্যও দাঁড়িয়েছিল। রেহানা ইশারা করায় সে চলে যায়। রেহানা বসে আছে একটা টুলের উপর। রেহানা থেকে রোদ্দুর কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কি জন্য ডাকলে? একটা কথা ছিল। কি কথা? রেহানা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আপনি বিয়ে করবেন কবে? রেহানার এমন প্রশ্নে রোদ্দুর ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না, তাও নিজেকে কন্ট্রোল করে বলল, বিয়ে তো করবই। কথাটা বলার সাথে সাথে রেহানা রোদ্দুরকে প্রশ্ন করে ফেললো, কোনো মেয়েকে পছন্দ করে কিনা। রোদ্দুর রীতিমতো বিস্মিত মুখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কোমল কণ্ঠে বলল, মেয়েটাকে আমি খুব লাভ করি, বাট সে করে কিনা তা আদৌ জানা হয়ে ওঠেনি। কে সে? আছে একজন, আমার মনের রানী। ও। রেহানা রোদ্দুরের মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো গভীর চাহনিতে। তারপর চোখের কোণে একরাশ জল নিয়ে চলে গেল সেখান থেকে। নির্জন রাস্তার কিনারে মাঝপথে হেঁটে চলেছে রেহানা। চোখ থেকে বিষাদময় অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে বেয়ে। একতরফা ভালোবাসাটা আসলেই কঠিন জনক। 2 বছর ধরে রোদ্দুরকে ভালোবেসে এসেছে, কিন্তু মুখ ফুটে কখনোই বলে উঠতে পারিনি। রোদ্দুর, আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। এতদিন রেহানা মনে করেছিল হয়তো রোদ্দুর তাকে পছন্দ করে, কিন্তু আজ সব মিথ্যা করে দিল। রাতে সবাই একসাথে ডিনারে বসেছে। অধরাও আছে সাথে। বাবার জোরাজোরিতে রিহানের বাসায় রয়ে গেল। সবাই খাবার খাচ্ছে, কিন্তু অধরা খাচ্ছে না। সকাল থেকে কিছু না খাওয়ায় তার শরীরটা খুব ক্লান্ত লাগছে। আর এখন টেবিলে রাখা খাবারের গন্ধে কেমন যেন বমি বমি পাচ্ছে। অধরা চিকেন থেকে একটা চিকেনের লেগ পিস নিল। সেটা মুখে দেওয়ার সাথে সাথেই দৌড়ে ওয়াশরুমে গেল। রিহানও খাবার ছেড়ে অধরার পেছনে দৌড় দিল। এসে দেখে অধরা ক্লান্ত হয়ে শুয়ে আছে, তাই রিহান আর জ্বালালো না। সে শুয়ে পড়ে মাঝে কোলবালিশ রেখে। মধ্যরাতে কারো গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় রেহানের। তাকিয়ে দেখে অধরা তাকে জড়িয়ে শুয়ে আছে, কোলবালিশ নিচে ফেলে দিয়ে। এমনভাবে জড়িয়ে আছে যেন ছুটলেই পালিয়ে যাবে। রিহান একটা মুচকি হাসি দিল, চলে গেল অতীতে। আজ থেকে প্রায় 1 বছর আগে অধরাকে দেখেছিল রাস্তার একটা বাচ্চা মেয়ের সাথে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। রিহান প্রথম দেখায় অধরাকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখে অধরা এতিম এবং অসহায়। সেদিনের পর থেকে রিহান অধরাকে ফলো করতে থাকে। অধরা পাশের বাসার ভাবিটা ছিল রিহানের বন্ধু অতসী। রিহান তাকে সবকিছু খুলে বলায় অতসী তাকে সাহায্য করে। ভাবনার জগৎ থেকে ফিরে আসে অধরার ডাকে, এই যে মিস্টার, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন, খুব ঠান্ডা লাগছে। ঘুম ঘুম চোখে অধরা কথাগুলো বলল। রিহান অধরাকে জড়িয়ে ধরতে যাওয়ায় থেমে গেল, কারণ অধরার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। রিহান তাড়াতাড়ি উঠে একটা বাটিতে করে পানি এনে জলপট্টি দিতে থাকে। এভাবে সকাল হয়। অধরা সকালে ঘুম থেকে উঠে দেখে রিহান তার পাশে বসে বসে ঘুমাচ্ছে। তার সামনে একটা পাত্রে জল, তার ভেতর আবার একটা কাপড়। অধরা আর বুঝতে বাকি রইল না যে কাল সারা রাত রিহান অধরার সেবায় মগ্ন ছিলেন। তারপর অধরা লজ্জা মাখা মুখ নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে রেহানা মনমনা করে বসে আছে। তাকে জিজ্ঞেস করায় সে সবকিছু বলে। প্রথমে বলতে চাইছিল না, কিন্তু অধরা জোরাজোরিতে বলতে বাধ্য হয়েছে। অধরা সব শুনে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এভাবে কেটে গেল তাদের 1 বছর। 1 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রিহান অধরাকে নিজের করে পেয়েছে। রোদ্দুরও রেহানাকে আপন করতে পেরেছে। সেদিন রোদ্দুর যখন রেহানাকে বলেছিল
সে একটি মেয়েকে ভালোবাসে, আর সেটা কেউ নয়, রিহানাই ছিল। রাস্তার পাশে হাঁটছে রিহান, অথরার হাত ধরে। তখন অথরা বলল, আচ্ছা রিহান, আমাদের সম্পর্কটাকে কি নাম দেওয়া যায় বলো তো, যেখানে আমরা সারা দিন ঝগড়া করি, পরে আবার এক হয়ে যাই? টম অ্যান্ড জেরি। সমাপ্ত। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।